আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দোস্ত ঠিক কইছি না? চল সুইট বোনকে আমরা পৌঁছে দিয়ে আসছি। অনেক ভুরু কুচকে বলল, কেন? আমি গেলে কি মহাভারত অশুদ্ধ হবে? মেয়েটা অসুস্থ নিশা, মেয়েটা একা যেতে পারবে না, দুজন হলে সুবিধা হবে। অনেকের কথা সায়েম, রাহাব, শাওন ভেতরে ভেতরে রেগে গেল, মুখে প্রকাশ না পেলেও সাথে বন্ধু মহলের বাকিরাও মনে হলো একটু বিরক্ত হলো। অনেকের এমন কথায় শোক ওকে বাজেভাবে গালি দিতে গিয়েও উপস্থিত সবার কথা স্মরণে এনে সেটা নিয়ে গিলে নিল। তারপর বলে উঠল, তোর মাথায় কি গোবর ঢোকানো? তুই শুনছিস না ওদের বাসা গ্রামে প্রতিবেশীরা খারাপ নজরে দেখবে, আর সাইম, রাহাব, শাওন ওর এলাকার বিষয়টা ওরা হ্যান্ডেল করে নিতে পারবে। এই কথা শুনে অনেক মনে হলো একটু দমলো। প্রত্যুত্তরে কিছু বলল না সে, বুঝদারের মতো শুরু বলল, আচ্ছা ঠিক আছে, আমি যাব না, তোরা গিয়ে ভালোভাবে দিয়ে আয়। বন্ধু মহলে সবাই কেমন ওদের নিয়ে ভাবতে দেখে খুব অবাকই হলো বটে। যদিও আগে শুনেছিল সাইমদের এমন আন্তরিকতার কথা, এখন নিজেদের জন্য দেখে সবাই অবাকই হচ্ছে। অথই, নিশা, শেফা, তারপর অথই এক পলক সাইমকে দেখে নিয়ে ওদের সবার উদ্দেশ্যে বলল, না ভাইয়ারা, আপনাদের যেতে হবে না, আমরা নিজেরা ম্যানেজ করে নিব। তাছাড়া আমি ততটাও উইক না, যেতে পারবো, সমস্যা হবে না, চিন্তা করার দরকার নেই। আপনারা অস্থির হবেন না। এতক্ষণ আমার জন্য আপনারা যা কিছু করেছেন সেটার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপুরা। অথয়ের কথা শুনে নিশা বলল, হ্যাঁ ভাইয়েরা, আমি একাই পারবো, ওকে নিয়ে যেতে সমস্যা হবে না, আপনারা চিন্তা করবেন না, প্রয়োজনে শেফাকে আজ নিয়ে যাব। শেফা বলল, ওদের কথা শুনে সায়েম এবার রেগেই গেল। এত পাকনামি করতে বলছে কেদের? বেশি বোঝে সব সময়, মেয়ে মানুষই হলো বেশি বোঝার গোডাউন। মনে মনে কথাগুলো অথয়ের দিকে রাগে চেহারা দিয়ে চোখ মুখ কুচকে বলে তারপর নিশার উদ্দেশ্যে বেশ ভারী কণ্ঠে বলল, এত কিছু তোমাদের ভাবতে হবে না নিশা, রাহাব আর শাওন হচ্ছে তোমাদের সাথে। ওর এমন ভারী কণ্ঠে কোনো প্রত্যুত্তর করার সাহস হলো না ওদের। অথই কেমন দমে গেল, আর ভীষণ খুশিও হলো ওকে নিয়ে এমন ভাবতে দেখে। খুশিতে মনটাই ফুরফুর হয়ে গেল। সায়াম তার জন্য ভাবছে এটা আকাশে ওড়ার মতো ব্যাপার স্যাপার, ডানা থাকলে উড়ে যেতেই বোধ হয়। উপস্থিত থাকা সবাই সায়ামের কথায় সম্মতি দিল, পাপড়ি রীতিও বোঝালো। এতগুলো কথা আর ঘটনা সম্পূর্ণটা সেখানে উপস্থিত থাকা একজনই মুখ বুজে দেখেও শুনে গেল, সেটা হচ্ছে ঈশিতা। মেয়েটা কোনো প্রকার টু শব্দটি করছে না, কিন্তু মনে মনে অস্থির আর জ্বালা ব্যথা নিয়ে দেখছিল। সেই সাইমের কোলে অথৈকে দেখা মাত্র থেকে কেমন জানি রহস্য লাগছে সবকিছু, এমনকি সায়েম, অথৈ এদেরকেও। সবার সম্মতি আর জোরাল ভাবে বলার সাথে অথৈরাও আর পারল না। সম্মতি জানিয়ে উঠে দাঁড়ালো অথৈ। নিশা, শেফা সহ পাপড়ি, রীতিও সাহায্য করলো তাকে। গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো সবাই। সবাই অথৈকে টেক কেয়ার বললো, আবার এ বলল বাসায় গিয়ে রেস্ট নিতে। অনেক অথৈর উদ্দেশ্যে যা বলেছে যেন অতিরিক্ত অস্থির সে অথৈর জন্য। বন্ধু মহল এটা সাধারণভাবে নিলেও রাহাব, শাওন যার পরনায় বিরক্ত, আর সাহেব তার অভিব্যক্তি বোঝা গেল না মুখ দেখেও। অথৈ আর নিশাকে সিএনজিতে তুলে দিয়ে রাহাব আর শাওন বাইক নিল। শেফা আর গেল না, সে অন্য সিএনজিতে বাসার উদ্দেশ্যে উঠল। তার বাসা আবার একটু দূরে। অথৈদের সাথে সে ইন্টারমিডিয়া থেকে একসাথে। যাওয়ার আগে গাড়ির মধ্যে থেকে অথৈ সায়েমকে খুঁজলো একবার চোখ দিয়ে। না, ছেলেটা আসেনি তাদের সাথে, আসবেই বা কেন? সে তাদের জন্য যেটুকু করেছে এটাই অনেক কিনা। আমার মায়াবী সুনয়নী। একটা ছোট্ট চিরকুটের ওপর শুধু এইটুকুই লেখা, যেটা এখন অথৈর হাতে। সে হাতে নিয়ে আকাশ পাতাল ভেবে চলেছে, কে দিল এই চিরকুট? কোথা থেকে এলো এটা? কিভাবে এলো? কিছুই বুঝছে না সে। আর মায়াবী সুনয়নীটা বা কে? কিছুক্ষণ আগে অথৈ ক্লাসের নোটস করবে বলে ব্যাগ থেকে নোটপ্যাড বের করেছিল, সেটার প্রথম ভাজেই চিরকুটটা পেয়েছে সে। সেটা পেয়ে যার পরনে অবাক হয়েছে।
আধা ঘন্টা ধরে ভেবেও এটার না কোনো সমাধান পেল আর না কোনো হুদিশ পেল। দিয়েছে তো দিয়েছে, কার জন্য দিয়েছে? এটা কি তার জন্য দিয়েছে? এমন কে দুনিয়ার আমদানি হলো যে তার সুনয়নী হয়ে উঠল সে রাতারাতি? এমন আরো অনেক কিছু ভাবতে ভাবতে মনে মনে বলল, পুরাতন পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। আমি মরি আমার জ্বালায়, কই থেকে আবার কে আইছে মায়াবী সুনয়নী বানাইতে। এই বলে মুখ ভ্যাংচালো আর চিরকুটটা বেশ যত্ন করে তার পার্সোনাল ডায়েরিতে রেখে দিল। তারপরেই কানে মায়ের ডাকে ভেসে উঠল, অথই। হ্যাঁ আম্মু। তোর আপু আসছে কাল সকালে, সাথে জামাই বাবাও আসবে, কিন্তু দেখ বলছে নাকি থাকবে না। মেয়েটা আমার হয়েছে শাশুড়ি শ্বশুর ভক্ত, একটু এসে মায়ের কাছে থাকতে চায় না। এই বলে মুখটা মলিন করল রশ্মি বেগম। মায়ের প্রথম কথাতে অথই অনেক খুশি হলো। কতদিন পর বোনের সাথে দেখা হবে আর ছোট্ট পিচ্চুটাকেও দেখতে পাবে। ভিডিও কলে কি আর দেখে শান্তি হয় আপন মানুষদের? বাচ্চাটাকে কোলে নিতে পারবে, আদর করতে পারবে। আর মায়ের দ্বিতীয় কথায় সে মুচকি হেসে মাকে জড়িয়ে ধরল, আহ্লাদি কণ্ঠে বলল, আম্মু আমি তো তোমার জন্য। এক মেয়ে আসে না তো কি হয়েছে, আমি আছি না। আমাকে তুমি ভালোবাসো না আমি জানি, তুমি সব সময় বড় আপাকে বেশি ভালোবাসো আর অন্তুকে। এই বলে ঠোঁট উল্টে কেমন একটা ভাব করলো যেন খুব কান্না করবে। মেয়েরা বাবা মায়ের কাছে হাজার বড় হলেও আহ্লাদি হয়েই রয়ে যায়। মেয়ের কথা শুনে রশ্মি বেগম অথয়ের গালে হালকা করে থাপ্পড় দিয়ে বললেন, তাই না পাজি মেয়ে, তোরা সবাই আমার কাছে সমান, আমি সবাইকে ভালোবাসি সমান। তোরা হচ্ছিস আমার শরীরের এক একটা অঙ্গ, যাবি না আমি অচল। অন্তরা আমার বড় মেয়ে, ওর মাধ্যমে আমি সর্বপ্রথম মা হবার স্বাদ পেয়েছি। মেয়েটা আমার দূরে থাকে, বিয়ে হয়ে গেছে, কম আসে। জামাই বাবা আর ওর শ্বশুর শাশুড়ি আসতে দিতে চায় না আমার মেয়েটাকে। অনেক আদর করেন তারা, যত্নে রেখেছেন। অমন ছেলে আর পরিবারে আমার মেয়েটাকে দিতে পেরে আমরা অতি আনন্দিত, সাথে চিন্তামুক্ত। মানুষ তারা অনেক ভালো। মেয়েটাও আমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে বলে অনুমতি ব্যতীত আসতে পারে না, তাতে আমার আপত্তি নেই। ও সুখী থাকলেই হলো। কিন্তু তবুও পেটের মেয়ে তো দূরে থাকে অনেক দিন, পরপর আসে, একটু খারাপই লাগে। রশ্মি বেগম একভাবে কথাগুলো বলে দম নিয়ে ছোট মেয়ের দিকে তাকালেন। মায়ের দীর্ঘ কথা অথই মায়ের দিকে তাকিয়ে মন দিয়ে শুনল। তারপর মুচকি হেসে জড়িয়ে রাখা অবস্থাতেই বলল, মজা করছিলাম আম্মু, আর মন খারাপ করিও না। আপা সুখে আছে, এর থেকে বড় কি বলো? সত্যি দুলাভাই আর ওনার পরিবারের সবাই অনেক ভালো, আমার আপাকে কত ভালোবাসেন। তুমি মন খারাপ করো না, আমরা আছি তো তোমার জন্য। মেয়ের কথায় রশ্মি মুচকি হেসে মেয়ের দুই গালে হাত দিয়ে কপালে চুমু খেলেন। তারপর বললেন, এখন শরীর কেমন লাগছে তো? আর বললি না তো জ্ঞান হারিয়েছিলে কিভাবে? তোকে কত করে বলি ঠিক মতো খা, ঠিক মতো খা, তা না আমার কথা তোর কানে যায় না। দুধটাও খেতে চাস না তো? শক্তি আসবে কোত্থেকে শরীরে? খেলে তো শক্তি আসবে। শেষ কথাগুলো কপট রাগ দেখিয়ে বলে থামলেন রশ্মি। মায়ের এবার এই প্রশ্নে সে হাসি খুশি মুখটা বেজার করলো। সেই এসটি থেকে মা শুরু করেছে কি হয়েছিল কি হয়েছিল, জ্ঞান হারিয়েছিস কিভাবে। নিশের কাছে জিজ্ঞেস করে করে মাথা খেয়ে ফেলেছে। নিশে শুধু বলেছে দুর্বলতার জন্য হাঁটতে হাঁটতে মাথা ঘুরে পড়ে গিয়ে জ্ঞান হারিয়েছিল। ভাগ্যিস মা জোর করে আসল ঘটনা জানেনি, তাহলে কি একটা অবস্থা হয়ে যেত। আর আরো যদি শুনতো সাইমের কথা, না জানি আজ আরো কি হয়ে যেত। এদিকে রাহাব ভাইয়া বাসা পর্যন্ত আসেনি, ভালো করেছে। মোড় পর্যন্ত ছিল, তারা এতে আবারও প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। কি রে বল, চুপ করে আছিস কেন? মায়ের কথার ভাবনা থেকে বাস্তবে এলো উত্তর এবং মাকে সান্ত্বনা দিতে বলল, আম্মু নিশা তো তোমাকে সব বলল, এখন থামো তো, রাখো এই এক প্রশ্ন। আমি এখন সুস্থ আছি আর একদম ফিট আছি। মেয়ের কথা একটু রেগে গেলেন রশ্মি। রাগ নিয়ে মেয়েকে ছাড়িয়ে ঘর থেকে যেতে যেতে বললেন, যা ইচ্ছে কর তোরা, আমি কে?
যে আমার কথার মূল্য দিবি? আমার কথার তো কোনো দাম নেই। আমি তো কারো ভালো চাই না। ওই একটা রাজপুত্রের খোঁজ নাই, কোথায় গেছে এখনো স্কুল থেকে বাসায় এলো না। দেখো গিয়ে নবাব পুত্র কোথায় খেলে বেড়াচ্ছে আর আড্ডাবাজি করে বেড়াচ্ছে। এইসব বলতে বলতে ঘর ছেড়ে চলে গেলেন তিনি। আর সম্পূর্ণ কথা মুখ বুজে গিলল। কি বা বলবে সে? এখন বললে মা আরো রেগে যাবে। সব মায়েদের এমন শাসনের সাথে কথা শোনানো মাগত অধিকার। সময় বিকেল। সিরাজ মির্জা আর তার সহকারী রফিক গ্রামের আশেপাশে হাঁটাহাঁটি করছেন। গ্রামের রাস্তা, মাঠঘাট, দোকানপাট এইসবই পর্যবেক্ষণ করছেন আর সবার হালচাল জিজ্ঞেস করে কিছু টুকিটাকি কথা বলেছেন কম বেশি সকলের সাথে। প্রায় সপ্তাহে 3 আছরের নামাজ আদায় করে এই কাজে নিয়ত হন। গ্রামের চেয়ারম্যান কিনা গ্রামের মানুষজন সালাম দিয়ে হেসে হেসে কথা বলেন আর তাদের সমস্যার কথাবার্তা জানান তাকে। তিনি যথাসম্ভব সকলের সমস্যা সমাধান করার চেষ্টা করেন। মানুষটা এদিকে খুব ভালো, ওনার কর্মের প্রতি প্রচুর দায়িত্বশীল তিনি। এমনই এক সময় হাঁটতে হাঁটতে আশরাফ শেখের সামনে পড়লেন। সিরাজ মির্জাকে দেখে তিনিও থেমে গেলেন কিছু সময়ের জন্য। তারপর মনে হলো দুজনের মনের রাগী ভাব মুখে এসে প্রকাশ পেল। কেউ কারোর সাথে কথা বললেন না, দুজন দুদিকে চলে গেলেন। তাদের এমন একে অপরকে রাগী ভাব নিয়ে এড়িয়ে চলে যেতে দেখে সহকারী রফিক সিরাজ মির্জাকে বললেন, বড় মির্জা ভাই, আশরাফ শেখ লোকটা কিন্তু খারাপ না, মানুষটার ব্যবহার ভালো কিন্তু। আর বলতে পারলেন না। সিরাজ মির্জা চোখের দিকে তাকে কিছুটা ভয় পেলেন। লোকটা কেমন কপালে রাগের আভা নিয়ে তাকিয়ে আছেন তিনি, কিন্তু কিছু না বলে আবার হাঁটা ধরলেন। পরন্ত বিকেল, গোধূলির লগ্ন শুরু হবে আর কিছুক্ষণ পরে। বিশাল বড় একটা ফাঁকা মাঠ। মাঠটা কোনো ক্রিকেট বা ফুটবলের না, জমি চাষের মাঠ ছিল বহু বছর আগে, কিন্তু এখন আর ফসল চাষ হয় না, ফাঁকা পড়ে আছে অনেকটা দাবানো মাঠটা। গ্রামের ছোট বড় সকল প্রকার ছেলেরা সেখানে অনেক রকমের খেলা খেলে আর আড্ডা দেয়। অনেক কিশোর ছেলেরা আবার ফুটবল ক্রিকেটও খেলে একপাশে। মাঠের এপাশে ওপাশে বিভিন্ন খাবার বিক্রি হয়, যেমন বাদাম, ফুচকা, চটপটি, মুড়ি মাখানো, আইসক্রিম, এমন সকল খাবার বেশ ভালোই বিক্রি হয়। গ্রামটা আর শহরের মতো না। সেখানে বসে আছে সায়েম, রাহাব, শাওন। তারা প্রায় প্রতিদিন বিকালে আসে এখানে বন্ধুরা মিলে আড্ডা দিতে। এখন পাশে বাইক রাখা। দূর থেকে কেউ তাদের অবলোকন করে চলেছে, আর সেটা হচ্ছে অথই। কারণ অথয়ের বাসার পেছনেই মাঠটা, ছাদ থেকে দেখা যায় সব। বিকেলে রোজ তার ছাদে আসার কারণ এটা, সায়েমকে লুকিয়ে লুকিয়ে পলকহীন দেখার নেশা। যেন দেখেই মন প্রাণ জুড়িয়ে ফেলবে সে। কাল এসেছিল না বলে একাই দাঁড়িয়েছিল সে। কি ভেবে যেন দৌড়ে নেমে গেল, নেমে নিশাদের বাসায় চলে গেল। সায়েমদের আড্ডার মাঝে সিগারেট এক টান দিয়ে রাহাব বলে উঠল, অথই অজ্ঞান হলো কিভাবে সাইম? ভয়ে আর উত্তেজনায়। ছোট উত্তর তার। ওর উত্তর শুনে শাওন, রাহাব হেসে উঠল। শাওন চিপস খেতে খেতে বলল, মেয়েটা সত্যি অনেক ভয় পেয়েছিল তোকে, দেখি বোঝা যাচ্ছিল। এখনই এমন ভয়ে অজ্ঞান হয়ে না জানি সব ঝামেলা কি করবে। এই বলে ফিচলে হাসলো সে, হাসলো রাহাবও। সায়েম কোনো প্রতিক্রিয়া করল না। জ্বলন্ত সিগারেট হাতে নজর তার দূরে মাঠের উপর প্রান্তে। মনে হচ্ছে একটা অনুভূতি শূন্য মানব। শাওন আবার বলল, আজকে অরিকের ভাবভঙ্গি ভালো লাগছে না, ওর মতো গতি খারাপ লাগছে। কেমন মিষ্টি মিষ্টি বলে মাথা খাচ্ছিল, কিছু বলতে পারছিলাম না, তার উপর বন্ধু মানুষ। অনেকের কথা উঠতেই যেন দপ করে জ্বলে উঠল সায়েম। চোখে মুখে রাগ নিখুঁতভাবে প্রকাশ পাচ্ছে, কিন্তু জবাবে কিছু বলল না। সব তো সময় বলে দেবে। ওদের কথার মাঝে ডান সাইড থেকে জোরে জোরে হাসির শব্দ এসে আসলো তিনজনের কানে। হাসির শব্দ খুঁজতে গিয়ে কিছুটা দূরে অথই আর নিশাকে দেখতে পেল, কয়েকটা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের সাথে। সবাই ফুচকা ঝালমুড়ি খাচ্ছে আর হাসাহাসি করছে। ওদের এত কাছে দেখে রাহাব, শাওন হকচকে গেল। সায়েম ভ্রু কুচকে কপালে কয়েকটা ভাঁজ ফেলে কিছুটা রাগী ভাব নিয়ে ওদের দিকে তাকিয়ে নিজ মনেই বলল, এ মেয়ে কি আজ পাগল হয়ে গেছে? এত কাছে কি করছে আজ? সাহস কি বেড়ে গেল আজ একটু? রাহাব বলল,
অথই আজ সামনে কি করছে? হয়েছে কি ওর? উত্তরে শাওন বলল, বুঝছি না, এমন তো করে না। ওরা তিনজন একসাথে অথয়দের লক্ষ্য করছে। হাসির মাঝে অথয়ের সাইমের উপর নজর পড়ে গেল। ধক করে উঠল, অনেকটা আচমকা চমকায় যেমন করে ওঠে বুকের মধ্যে, ঠিক তেমন। সাহস নিয়ে আজ এত কাছে, সামনের উপর আসছে কিনা যে এতগুলো বছরও করেনি সে। দূরে ছাদ থেকে দেখেছে, আর যদিও এমন ফুচকা খাওয়ার নামে এসে দেখতো, তাও লুকে। দূরে কোনো দোকানের থেকে এত কাছে কখনো আসেনি। সাইমের উপর নজর রেখেই অথই মনে মনে বলল, আপনার আমার মাঝে দূরত্বটুকুনও আমি ঘুচাতে চাই সাইম ভাই। কিসের দেয়াল আমার আপনার মাঝে? সে যে আজও আমার অজানা। কোনো দেয়াল রাখতেই চাইনি আমি, সব ভেঙে দিতে চাই। সেই ইট পাথর দিয়ে তৈরি করতে চাই আমার ভালোবাসার তাজমহল। শুধু আমার শক্তিরূপে আপনাকে পাশে চাই। ওই তো কাকু আসছে। ভাবনার মাঝে নিশার এই কথা শুনে চমকে পিছন ঘুরে তাকিয়ে দেখলো সত্যি তার বাবা আসছে এই সাইড দিয়ে। বাবাকে দেখে আবার সামনে ঘুরে সাইমদের দিকে ভীতু চাহনি নিয়ে তাকালো। তারপর জলদি খাওয়া শেষ করে টাকা দিয়ে নিশার হাত ধরে বাড়ির দিকে দৌড় দিল। তার বাবা দেখেছে কিনা সেসব দেখার সময় নেই। ওদের হঠাৎ এভাবে দৌড়াতে দেখে শাওন রাহাব বোকা বনে গেল। ওরা এতক্ষণ অথৈদেরই পর্যবেক্ষণ করেছিল। শাওন বলে উঠল, কি হলো? ওদের অমন ভয় দেখিয়ে দৌড়ে দিলি কেন? জবাব দিতে শাহেম বলল, ওর বাবা সামনে দেখো। শাহেমের কথার সামনে তাকিয়ে দেখলো সত্যি আশরাফ শেখ আসছে। জবাবে কেউ আর কোনো কথা বলল না। তিনজনে একটা দীর্ঘশ্বাস ফেলল। সিগারেটের শুকটান দিতে ব্যস্ত হয়ে গেল শাহেম। আর মনে মনে অনেক কিছু ভেবে চলল, এই লুকানো আর কত কাল চলবে। আগামীকাল সামিয়াকে দেখতে আসবে, সবাই দুপুর 2টার পর বাসা উপস্থিত থাকবে। সিরাজ মির্জার কথায় খাবার মাঝেই সবাই মুখ তুলে তাকালো তার দিকে। মির্জা বাড়ির সবাই রাতের খাবার খাচ্ছে একসাথে বসে। বাড়ির প্রত্যেক সদস্যই উপস্থিত আছে সেখানে। এটা মির্জা বাড়ির নিয়ম, সকালের নাস্তা আর রাতের খাবার সবার একসাথে খেতে হবে, বড়রা ছোটরা বসে। পরিবেশনের দায়িত্ব মির্জা বাড়ির 2 বউয়ের। আনা নেওয়া কাজের বুয়ারাই করে। সিরাজ মির্জার কথায় শরীফ মির্জা জবাব দিলেন, তারা আগামীকাল আসতে চেয়েছে ভাই। কিছুক্ষণ আগে ফোন করে জানিয়েছে আগামীকাল আসবে। শুক্রবার আসতে পারবে না কোনো একটা কারণে। আচ্ছা ভাই, আমি ওদিকে সব সামলাতে বলে দেবো কর্মচারীদের, আর দুপুরে বাড়িতে থাকবো। শরীফ মির্জা আলাদা করে ব্যবসা সামলান, সেটা অবশ্য মির্জা বাড়িরই। ধানের বড় ব্যবসা, মির্জাদের 4টে রাইস মিল সহ, সেগুলিরই দেখাশোনার দায়িত্বে আছে শরীফ মির্জা। সিরাজ মির্জা ওগুলোর দিকে নজর দেননি, তিনি চেয়ারম্যানের কাজে নিয়োজিত। বলে দিস তারা নামাজের পর আসবে, ছেলেও আসবে বলেছে। 2 ভাইয়ের কথা সবাই শুধু শুনছে আর খাচ্ছে। নাহিদা বেগম মির্জা বাড়ির ছোট বউ বললেন, ভাইজান কালকে কি পাকা কথা দেবেন ওনারা? নাহিদার কথায় উত্তর দিলেন সিরাজ মির্জা, এমন কিছু বলেনি, তবে ছেলে আসছে, ছেলের পছন্দ হলেই কালই পাকা কথা দিতে পারেন। তোমরা সেভাবেই সব প্রস্তুতি নিও, আয়োজনের কোনো ত্রুটি রেখো না। আলিয়া বেগম বললেন, আচ্ছা ঠিক আছে, তেমনটাই হবে। নাহিদার কথা বললেন না। সেখানে উপস্থিত থাকা ছোটরা একবার করে স্বামীহার দিকে নজর দিল। স্বামীহা ওদের তাকানো লক্ষ্য করে অপ্রস্তুত হলে একটু লজ্জা পেল বটে। নিজের সামনে বড়দের এভাবে তার বিয়ের কথাবার্তা বলতে দেখে সন্ধ্যা, সাফিয়া, সাহিব মিটমিট করে হাসছে, আর সাইম গা ছাড়া ভাব নিয়ে খেয়ে চলেছে। তার এসব কথা কানে যাচ্ছে না এমন একটা ভাব। বাবার সামনে আসছে কিনা, বাবার কথাতেই তার অ্যালার্জি। তাছাড়া বাড়ির কাজে তেমন একটা নাকও গলায় না সে, বলতে গেলে প্রয়োজনে পড়ে না। শুধু সাইম বলে না, সাইফেরও আগ্রহ নেই। বাবা চাচুই সব সামনে নেয়। ছেলের এমন গা ছাড়া ভাবভঙ্গি লক্ষ্য করে সিরাজ মির্জার কপালে বিরক্তির ভাঁজ পড়ল, কিন্তু কোনো কথা বলল না সেটা নিয়ে। সামিয়া, সাহিফা, সাহিব, শরীফ মির্জার ছেলে মেয়ে। সামিয়া বড় মেয়ে, CBBA কমপ্লিট করে MBA-তে এখন। আর সাইফ জমজ। সাইফা অনার্স 3য় বর্ষে ফিনিক্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, আর সাইফ ইঞ্জিনিয়ারিং বুয়েট 1st সেমিস্টার। সে
মির্জা বাড়ির বড় মেয়ে সামিয়া এখন। সিরাজ মির্জার প্রথম সন্তান একটা মেয়ে ছিল, 1.5 বছর বয়সে ডায়রিয়াতে মারা গেছিল। তারপর সায়েম হয়। সায়েমের পর আর কোনো সন্তান হয়নি সিরাজ মির্জার আলোয়া বেগমের। একমাত্র সন্তান সায়েম। খাবার শেষ করে সিরাজ মির্জা মাত্রই উঠতে যাবে, সে সময় সন্ধ্যা বলে উঠল, বড় মামাই, আমার কাল কলেজে ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস আছে, আমি দুপুরের মধ্যে চলে আসব, সমস্যা হবে? আচ্ছা যাইস, দুপুরের মধ্যে চলে আসিস, বাড়িতে মেহমান আসবে, সবার থাকাটা জরুরি। সিরাজ মির্জা চলে গেলেন। তারপর শরীফ মির্জাও চলে গেলেন। ওনারা যেতে সন্ধ্যা বলল, সাইব ভাইয়া, কাল তুমি কি ভার্সিটিতে যাবে না? আমি যাব কার সাথে? আর আনবে কে তাহলে? সাইফের ভার্সিটি আর সন্ধ্যার কলেজ পাশাপাশি হওয়ার দরুন দুজন একসাথে যাওয়া আসা করে। বাসা থেকে অনেকটা দূরেই হয়, তাই সন্ধ্যাকে মামারা একা যেতে আসতে দেয় না। সন্ধ্যার কথায় সায়েম বলল,